নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আজ সপ্তম পর্ব। চলুন শুরু করা যাক। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোড়ের দোকানে 1 পয়সার বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলাটায় কতদিন বসা হয় নাই, সেখানে গিয়া আজ বসিতে হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তি ভরে প্রণাম করিল। আজ তাহার মনে যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা, এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়াছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল, সে কি ইহা ভাবিয়াছিল? অস্বপনের স্বপন। চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকুরিতে বহাল করিল। চূর্ণী নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে 1 পয়সার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে। গৃহস্থ বাড়িতে দেখাশোনা করিবার এ সময় নয়। বেলা কখন পড়িবে? অন্তত 4টা না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনো 1.5 ঘণ্টা দেরি। গোপালনগরে কুণ্ডুবাড়ি হইতে তাহার কাপড়ের পুঁটুলিটা একদিন গিয়া আনিতে হইবে। গত মাসের মাহিনা বাকি আছে। দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দরুন ভালো ঘুম হয় নাই। তাহার উপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি। 5 ক্লোশ পায়ে হাঁটিয়া 100 গ্রাম হইতে রানাঘাট আসা প্রভৃতির দরুন হাজারির শরীর ক্লান্ত ছিল। গাছতলার ছায়ায় কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল, তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল 4টা বাজিয়া গিয়াছে। কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজায় গিয়া কড়া নাড়িল। কুসুম নিজে আসিয়াই খিল খুলিল এবং হাজারিকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই, কোথা থেকে? আসুন আসুন। তারপরে সে নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারি হাসি মুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হোক। ছেলেপিলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়েছ? ইস, তোমার কাকার মুখে তোমার বড্ড অসুখের কথা শুনলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া বসাইল। বলিল, ভয় নাই জ্যাঠামশাই, মরছি নে অত শিগগির। আপনি সেই যে গেলেন, আর কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কত ভেবেছি জানেন জ্যাঠামশাই। মরেই যদি যেতাম, দেখা হতো আর। অখদ্দে আপদ না হলে তো মরেই তো। ছি ছি মা, ওরকম কথা বলতে আছে? কোথায় ছিলেন আপনি? আজ কোথা থেকে এলেন? এরাশোলা থেকে। কুসুম ব্যস্ত হইয়া বলিল, হেঁটে এসেছেন বুঝি? খাওয়া হয়নি? হাজারি হাসিয়া বলিল, ব্যস্ত হইও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এরাশোলা থেকে। বলি যাই একবার রানাঘাট, তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছে খুব হলো। রেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বহাল করলেন কাজে। সেখানে কাজ সাঙ্গ করে চূর্ণির ধারে বেরিয়ে এই আসছি। ও মা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বহাল করেছে? তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো যাবে কোথায়? আছে বলে আছে, খুব আছে। পরে গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যেদিকে চলে না। খদ্দের পত্তর তো আর্ধেক ফর্সা, সব উঠে গিয়ে বাঁড়ুজ্জে মশাইয়ের হোটেলে উঠেছে। হাজার হোক হোটেলের মালিক, সুতরাং তার মনিবের সমশ্রেণীর লোক। হাজারি যদু বাড়ুজ্জের নামটা সমীহ করিয়াই উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রহিল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, বসুন জ্যাঠামশাই, আসছি আমি। না না, শোনো, এখন খাওয়া দাওয়ার জন্য যেন কিছু করো না। আপনি বসুন তো, আসছি আমি। কোনো কথাই খাটিল না।
কুসুম কিছুক্ষণ পরে এক বাটি গরম সরদুধ ও দুখানি বরফি সন্দেশ রেকাবিতে করিয়া আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, একটু জল সেবা করুন। ওই তোমার দোষ, বারণ করে দিলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবো এখন পরে, দুধটা সেবা করুন সবটা, ভালো দুধ, বাড়ির গরুর, ঘন করে জাল দিয়েছি, দুপুর থেকে আকার ওপর বসানো ছিল। তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা। না। হাজারিকে পান সাজিয়া দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই, হোটেল ভালো লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগলো। তবে ভাবছি কি জানো মা, এই রেল বাজারে আর একটা হোটেল বেশ চলে। শুধু বেশ চলে না জ্যাঠামশাই, খুব ভালো চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি হোটেল। আর একজনও কথা বলেছে কালই। তোমার মতো সেও আর এক মেয়ে আমাদের গাঁয়েরই। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে, অতসীওর নাম, টেপির বন্ধু, খুব ভাব দুজনে। সে আমাকে কাল বলছিল। আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গাঁয়ে, কোথা থেকে দেখবে? বয়স 16-17 হবে। বড় ভালো মেয়েটি। সবাই যখন বলছে তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে। দুজনের কাছে টাকা নিলে ঝাঁকিয়ে হোটেল দেব। কিন্তু ভয় হয়, তোমাদের ব্যাঙের আঁধুলি নিয়ে শেষে যদি লোকসান যায়, তবে একুল উকুল দুকুলি গেল। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু তার যায় আসবে না। না, আমার টাকাও খাটিয়ে দিতে হবে, সে শুনছি নে। আমি দুজনের টাকাই নেব। কাল থেকে জায়গা দেখছি, রও। তবে টাকা গেলে আমায় দোষ দিও না। জ্যাঠামশাই, আপনি হোটেল খুললে টাকা ডুববে না। আমি বলছি, এর পরেও যদি ডোবে তবে আর কি হবে, আপনার দোষ দেব না। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি। আপনি এখানে রাত্রে সেবা করবেন। তা কি করে হবে মা, আমি রাতে 12টার কম ছুটি পাবো না। তবে তারপর দিন দুপুরে বেলা 1টার সময় আসবেন, আমি লুচি ভেজে রাখবো, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতেই হবে কিন্তু জ্যাঠামশাই। হোটেল ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল। বংশী ঠাকুর এবেলা এখনো আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। সেই অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর, এমনকি একখানা পুরনো লোহার খুন্তি 5 মাস আগে টিনের চালের বাতার গায়ে সেই গুজিয়া রাখিয়া গিয়াছিল। এখনো সেখানা সেই স্থানেই মরিচা পড়া অবস্থায় গোঁজাই রহিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্মদিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুঠিয়ে দাও তো বংশী, একবার পেঁপের তরকারি মন দিয়া রাঁধি অনেকদিন পরে। একদিনে বাড়ুজ্জে মশাইয়ের হোটেল কানা করে দেব। গদির ঘরে পদ্মঝিয়ের গলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্ম দিদি, শোনো এদিকে। ও পদ্ম দিদি। পদ্মঝি 3rd ক্লাসের খাওয়ার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কি হয়েছে? বংশী বলিল, কি কি রান্না হবে এবেলা? হাজারি বলছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে। 2-1টা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে। পেঁপে তো রয়েছে, কি বলো? পদ্মঝি বলিল, না, পেঁপে কাল হবে। আজ এবেলা বিলিতি কুমড়ো হোক, আর কুচো মাছের ঝাল করো। 7 আনা সের চিংড়ি ওবেলা গিয়েছে, এবেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্মদিদি, আজ একটু মাংস হোক না।
পদ্মঝি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে বাক্যালাপ করে নাই। সারা দিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল, মাংস বুধবার হয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিনে হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতে তাহাকে একেবারে বিস্মিত ও চকিত করিয়া দিয়া পদ্মজি জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সাগ্রহে বলিল, আমার কথা বলছো পদ্ম দিদি? হ্যাঁ, গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়ি। আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে। তা বাবু বললেন, বেশ থাকো না, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি। ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু। যা পারো এখানে খেও, বুঝলে? না, বাইরে নিয়ে যাব কেন পদ্ম দিদি, তা নিয়ে যাব না। তোমার সেই কুসুম কেমন আছে, দেখা করতে যাওনি? পদ্মঝির কণ্ঠস্বরে বিদ্রূপ ও শ্লেষের আভাস। হাজারি লজ্জিত ও অপ্রতিভ ভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই। পদ্মঝি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধহয় হাসি চাপিল। অন্তত হাজারির তাহাই মনে হইল। পদ্মঝি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা। দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কর্তাগিন্নিতে পরামর্শ হয়েছে। চলো, এক ছিলিম সাজা যাক। হাজারি হাসিল। সব দিকেই ভালো, কিন্তু পদ্ম দিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল, ও হাজারিদা, এসো, টেনে নাও এক টান। গাঁজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কি মনটি চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত। ওই জন্যেই তো গ্রামে সে কখনো গাঁজা খায় না, ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলিতে হইবেই। কথাটা একবার বংশীকে বলিবে। বংশী ও রতন ভালো লোক দুজনেই, তাহাদের বিশ্বাস করা যায়, দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রিরে টক হয়? সব দিন হয় না, এখন নেবু সস্তা, নেবু দেওয়া হয়, পয়সায় 6-7টা পাতি নেবু। একটা কিছু করে দেখাতে হবে তো, বড়ির টক করব ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে? পদ্ম দিদি পাশ করলে তবে তো হাঁড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন হাজারিদা? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল। বলিল, বংশী, একটু চা করে খেয়ে নিলে হতো না? আছে তোর জোর? বংশী বলিল, খাবে? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখো হাতা দিয়ে। চিনি আছে, চা আনিয়ে নিচ্ছি। মনে আছে আর বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেব এখন। আধ ঘন্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাই করা বাটি করিয়া চা খাইতেছিল। ভূতগত খাটুনির মধ্যেও ইহাতেই আনন্দ কি কম? হাজারি এক দৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মন টেকে, বুঝলে বংশী? গোপালনগরে সন্ধেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের শেতল হয়। তার সন্দেশ, ফলকাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে, কিন্তু তাতে কি এমন মজা ছিল? একা একা বসে রান্নাঘরে চা আর খাবার খেতাম, মন হু হু করত, খেয়ে সুখ ছিল না। আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কেষ্টনগর এলো যে।
ডালে কাঁটা দিয়ে নাও। সঙ্গে সঙ্গে গোবরা চাকর খাবার ঘর হইতে হাঁকিল, থার কেলাস 2 থালা। উত্তেজনায় হাজারির সারা দেহ কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা। তা নয় গোপালনগরের মতো পাড়াগাঁ জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকাঠ গুনিতে গুনিতে আর বাড়ির পিছনের বাগানের তেঁতুল গাছে বাদুর ঝোলা ডালপালার দিকে চাহিয়া রান্না করা, সে কি তাহার পোষায়? সে হইল শহরের মানুষ। সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা প্রায় 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়াল ঘরের নতুন উননে আলাদা করিয়া কপির ডাল নাড়া দিতেছে। একখানা কলার পাতায় খান কতক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল। শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়ায় পাথরের খোড়া ও কলা পাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো, থাকি হোটেলে কত ছোঁয়াল্যাপা হয়ে যায় তার নেই ঠিক। ও আবার নেয়ে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাঁধতে বসেছে। কুসুম সলজ্জ হাসিয়া বলিল, জ্যাঠামশাই, এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসে যাবেন। হাজারি বলিল, তুমি তরকারি রাঁধলে যে বড়? সে কথা তো ছিল না, আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দিইনি। নুন না দিলে খেতে আপনার আপত্তি কি? ভাবলাম আপনি অত বেলা এসে তরকারি রাঁধবেন, সে বড় কষ্ট হবে। লুচি ভাজার আর কি হাঙ্গামা, দেরি তো হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে এসে। নুন দাওনি? না মা, তুমি হাসালে দেখছি। আলুনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালার মেয়ে হয়ে আমি নিজের হাতের রান্না তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেব? নরকে পচতে হবে না আমাকে তার জন্যে? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, দাও ময়দাটা, মেখে নি ততক্ষণ। সব ঠিক আছে জ্যাঠামশাই, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলেই চাটনি রাঁধব, তারপর লুচি ভেজে গরম গরম। ওতে কি জ্যাঠামশাই, ও কি? হাজারি গায়ের চাদরের ভিতর হইতে একটা শাল পাতার ঠোঙা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বলিল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখে ও মাসের কদিনের মাইনেটা দিলে কিনা, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বলিল, এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার এই সবে চাকুরির মাইনে, আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে আর চলতো না? আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে আসতে বলেছি? না, এসব কি ছেলে মানুষই আপনার। হাজারি শালপাতার ঠোঙাটি দাওয়ার প্রান্তে অপরাধীর মতো নিঃসংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্য কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারির রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইলেও সে হাসি চাপিয়া রাগের সুরেই বলিল, না, ভারী চটে গিয়েছি। পয়সা হাতে এলেই অমনি খরচ করার জন্য হাত সুরসুর করে বুঝি? ভারী বড়লোক হয়েছেন বুঝি? ও মাসের 7টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে 1 টাকার সন্দেশ আনলেন অমনি? হাজারি চুপ করিয়া অপ্রতিভ মুখে বসিয়া রহিল। আসুন এদিকে, এই আসনখানায় বসুন, ময়দাটা নেচি করুন এবার। মা কাহাকে অত বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনের উঠানে দাঁড়াইতে হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল, যাক, নাতি নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খায় বুঝবে পরে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল, নাও হাত পাতো, আর রাগ করো না। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাঁধতে রাঁধতে খাবো? কেন, আলগোছে? না। কেন?
আমি বুড়ো মাগি ভোজের আগে পেশাদ পেয়ে বসে থাকি আর কি। হাজারি বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুই খাইবে না। সে বিনা বাক্যব্যয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খুলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে। দেখেছ ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে। টাকা দেবে তো? কুসুম গলার সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, কেউ শুনবে। তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে, এলো বলে। বাত সেরেছে? মরচের মাদুলি নিয়ে এখন ভালো আছে। আগে মধ্যে দিন কত পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করে দিই, ওগুলো ভেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান। রান্না চমৎকার হয়েছে মা। থাক, আপনার আর। হোটেল যেদিন খুলব সেদিন তোমায় নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেব না। বুঝে শুনে চলতে হবে না? টাকা নিয়ে ভূতনন্দী কাণ্ড করবেন নাকি? কিছু করব না মা, তুমি চেনো না আমায়। আমার জন্যে 1 পয়সা খরচ করতে পারবেন না, আমি বলে দিচ্ছি। তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেব, ঠিক? আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটি ধারাবাহিকভাবে 1টি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট সেকশনে অবশ্যই সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার এই চ্যানেলে পাশাপাশি আরেকটি ধারাবাহিক উপন্যাস চলছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময়। ওই উপন্যাসটিও ধারাবাহিকভাবে 1টি পর্ব করে আসছে। আমার কণ্ঠে এরকম 2টি কালজয়ী উপন্যাস পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটিই আমার সাহিত্য সংলাপের সার্থকতা। আপনাদের সকলের সহযোগিতা আমার এই পথ চলায় একান্ত কাম্য। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, বাংলা কবিতা, বিভিন্ন ভালো লাগা ভালোবাসার টুকরো কথা, ছোটখাটো দৈনন্দিন আবেগ অনুভূতির কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানেও পাশে থাকবেন। অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।